কিন্তু এমন দেখেছি যে কাঠ ব্যবসা করে। তো কখনো কখনো রাষ্ট্র এই বাহিনীগুলিকে এমনভাবে নোংরা ব্যবহার করেছে, এর ফলে এরা নিজেরাও রাষ্ট্রের অ্যাসাইনমেন্টের বাইরে গিয়েও কখনো কখনো ব্যক্তিগত স্বার্থে প্রাইভেট অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করেছে। প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে অন্য কারো ব্যক্তিগত শত্রুতা। আপনার যেটা কালকে আমরা একজন ভিকটিমকে বলছিলাম যে গার্মেন্টস মালিকের কাছ থেকে টাকা চাচ্ছিল যে 1 কোটি টাকা দেন, উনি 60 লাখ পর্যন্ত রাজি হয়েছে, তারপরে বললো যে আপনার সময় পার হয়ে গেছে, আর পারবেন না। এই যে ভয়াবহ ব্যবহার, এগুলি আসলে। আচ্ছা ফয়েজ আহমেদ, আরেকটি প্রশ্ন, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করলেন, যে আয়নাঘর নিয়ে আমরা শুধু শুনছিলাম, সেটাকে বিশ্বের সামনে তুলে ধরা। এই কাজটা করতে গিয়েও কিন্তু একটা সমালোচনা হলো। এই সমালোচনাটা আসলে কেন হলো? যেমন আপনারা গুমের শিকার ব্যক্তিদের নিয়ে একটি সংগঠন কাজ করছে, অত্যন্ত মানে ভয়াবহ সময়ে কাজ করে গেছে, সেই সংগঠনের থেকে আপনারা কাউকে ইনভাইট করলেন না। মাইকেল চাকমাকেও আপনারা ইনভাইট করেননি, তাই না? তো মাইকেল চাকমা 5 বছর কিন্তু আয়নাঘরে বন্দী ছিলেন। এটা আসলে কেন হলো? সমালোচনাটা মানে সুযোগ কেন আপনারা সৃষ্টি করলেন? এটা কি ভুল করে হয়ে গেছে নাকি? আপনি না, হুট করে হওয়া আর না হওয়ার বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আজকে আরমান ভাই বলতে পারতো আমাকে কেন বাদ দিয়ে গেল, হুম্বম ভাই বলতে পারতো আমাকে কেন বাদ দিয়ে গেল। এটা কোনো বড় ধরনের কোনো সমস্যা না। আমি আবারও অনুরোধ করব আপনার মাধ্যমে এই মানে দেশবাসী যারা দেখছেন, এটা কোনো বিষয় না। তারা দুঃখ প্রকাশ করছে, তাদের দুঃখটা বিষয় ফয়েজ আহমেদ। অফকোর্স আমি তো ওটাকে কোনোভাবে অসম্মান করছি না। আমি বারবার বলছি এই আবেগকে আমরা কোনোভাবে আপনি উপেক্ষা করার সুযোগই নেই। ওনাদের যে কষ্ট, এটা আমরা মাত্র দেখলাম, শুনে আমরা বুঝতে পারছি। তো সেটাকে উপেক্ষা করার কোনো জায়গা নেই। কিন্তু এই বিচারের স্বার্থেই, এই যে ভাই বলল যে সব কিছু মোটামুটি চিহ্নিত, আলামত চিহ্নিত, বিচারের স্বার্থেই যদি এই অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করতে হয়, ওনাদেরকে লাগবে, ওনাদের ছাড়া এটা হবে না। সুতরাং হয়তো একটা বাস্তবতায় আপনি একটা কত বড় টিম, আরো ইনফরমেশন দিতে পারতেন। ধরুন আপনি এরকমও বলছিলেন যে এক টেলিভিশন ফোন করে বলছে আমাদেরকে কেন বাদ দিয়ে গেলেন, আরেক টেলিভিশন আমাদেরকে, এটা বলতে পারেন, আপনার তো ইচ্ছা আছে। আপনি তো এই ভয়াবহ অপকর্ম যে হয়েছে সেটার, এই ঘটনা একটা ঐতিহাসিক ঘটনা, সেটা সাক্ষী হতে চান, এই ইমোশনকে বাদ দেওয়া যাচ্ছে না। কিন্তু একই সঙ্গে আপনি ধরুন মাইকেল চাকমার প্রশ্নটা কিন্তু এখানে আসে, কারণ সে আপনাকে আরো ইনফরমেশন দিতে পারতো। কমিশন কি দিচ্ছে? ওনাদের সঙ্গে কারো যে কমিশনের যোগাযোগ নেই এমন কিন্তু নয়। ওনাদের প্রত্যেকের সঙ্গে এই কমিশনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। স্থান সম্পর্কে থেকে দেয়া আর স্থান সম্পর্কেই আছে। আপনারা শুধু একটাকে দেখছেন কেন? স্থান সম্পর্কে একটা ভিজিট, আমাদের এই জায়গাটা একটু ওয়াইড করতে হবে। যারা আয়নাঘর নেই বলে প্রচারণা করছে, তারা যেন এই সুযোগটা না পায়, সেটা চিন্তা করতে হবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনার কাছে। আপনারা এই কাজটা করতে গিয়ে তো আপনাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু আমরা দেখছি যে খুব কম মানুষই গ্রেফতার হয়েছে যাদের বিরুদ্ধে আসলে অভিযোগ আছে। আপনারা কি চ্যালেঞ্জ ফেস করছেন? আসলে গ্রেফতার কেন করা যাচ্ছে না? না, গ্রেফতার করা যাচ্ছে না বলতে পার্টিকুলারলি যদি আপনি গুমের বিষয়ে বলেন, গুমের বিষয়ে কমিশনের কিছু রিকমেন্ডেশনস আছে। বিচার প্রক্রিয়া, আলামত নষ্ট না হওয়া থেকে নানানগুলি খুব টেকনিক্যাল বিষয় আছে। এইটা আমি নিশ্চিত লিটন ভাইও এই মুহূর্তে তদন্ত শেষ করার আগে অনেক কিছু শেয়ার করবেন না। আপনাদের চ্যালেঞ্জটাও আপনারা এই মোমেন্টে শেয়ার করতে চান না? ব্যাপারটা কি? তদন্তের স্বার্থে আপনি এটাকে চ্যালেঞ্জ না, এটা তদন্তের সহযোগিতা হিসেবে দেখেন। অনেকগুলি জায়গা আছে এখনই ডিসক্লোজ করা যাবে না, গেলে আলামত নষ্ট হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। একটা জিনিস খুব স্পষ্ট হওয়া দরকার, সেটা হচ্ছে যে আলামত নষ্টের সাথে বিষয় না, বিষয়টা হচ্ছে যাদের অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, জেনারেল সাহেবরা এখনো তো অ্যারেস্ট হয়নি। হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে তো অ্যাজ এ নাগরিক প্রশ্ন করাই যেতে পারে। সেগুলি প্রশ্ন আসবে, সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে, আপনি সেটা জানাতে হবে যে কেন পারা যাচ্ছে। প্রশ্নগুলি নাগরিকদের মধ্যে থাকুক, এটা খুব ইতিবাচক বিষয়। কোনো যদি দুর্বলতা থাকে, অস্বচ্ছতা থাকে, এই প্রশ্নগুলি থাকবে, এটা খুবই ইতিবাচক। আর এই প্রশ্নগুলিকে অস্বীকার করা হবে হাসিনা আচরণ। আমি যেটা বলি সবসময়, হাসিনা সবকিছু করবে না, না না এটা করা যাবে না। সরকার এই জায়গায় সহযোগিতা চায় সবার। আপনাকে বুঝতে হবে এটা কত সেনসিটিভ। কোথায় কোথায় সহযোগিতা প্রয়োজন ফয়েজ আহমেদ? সব নাগরিকের সহযোগিতা প্রয়োজনে, পুরোটা তদন্ত শেষ করে বিচার পর্যন্ত নাগরিকরা সহযোগিতা করছেন, নাগরিকরা তাদের সহযোগিতা দেখাচ্ছেন, যারা ভিকটিম তারা এগিয়ে আসছেন, নানান ফর্মে কাজ হচ্ছে, এই সুযোগটুকু দিতে হবে আপনাদেরকে সকল। এটা একটা এত বড় এক চ্যালেঞ্জিং কাজ হাতে নিয়েছে, এটা মানে লিটন ভাইরা তো মানে খুবই সাহসী কাজ করছেন আসলে। এটা ওনারা, আমি নিশ্চিত যে এটা একটা চূড়ান্ত ফলাফলের দিকে যাবেই। সে জায়গায় আস্তে আস্তে আরো অনেক প্রশাসনকে সেইভাবে এটা অনেকে বিশ্বাস করতে পারেনি যে এই আয়নাঘর পর্যন্ত করতে হবে, তাই না? আদারওয়াইজ তো শুধুমাত্র রিপোর্ট দিয়ে হবে না, অপরাধীদের শনাক্ত করতে হবে, অপরাধীদের গ্রেফতার করতে হবে। শুধু একজনকে ধরবেন আপনারা, দুইজনকে ধরবেন, আমি আপনাকে বলি এটাও অনেকে বিশ্বাস করতে পারেনি গতকালের আগ পর্যন্ত যে আয়নাঘরে প্রধান উপদেষ্টা পা ফেলবেন। অতএব যেগুলি এখনো মানুষ মনে করছে এটা সম্ভব নয় বুঝি,
ধন্যবাদ। শুধুমাত্র হুমায়ুন কাদের অপরাধের চৌধুরী, দায়ের কারণে সম্ভব আপনি হবে। কি মনে করেন সরকার কি ধরনের চ্যালেঞ্জ সরকারের চ্যালেঞ্জের আগে আমি একটু ফয়েজ ভাইকে বলে রাখতে চাই যে আমরা যারা ভিকটিম আছি অথবা নাগরিক হিসাবে বলে দিতে চাই, আপাতত ছাড় দিচ্ছি। আমাদেরও পেশেন্সেরও একটা লিমিটেশন আছে, যে আমরা শুনতে পাচ্ছি অনেক জায়গা থেকে আমাদেরকে বারবার করে বলা হচ্ছে যে যারা যারা অপরাধী তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চেষ্টা করছে, তারা আমাদেরকে কনভিন্স করতে চেষ্টা করছে যে আমার নামটা যেন বাদ দেওয়া হোক। আমি চাই না যে হঠাৎ করে কোনো একদিন কোনো জেনারেল সাহেব আমার বাড়িতে হাজির হয়ে আমাকে বলবে যে ভাই আমাকে মাফ করে দিও, আমি আর অপরাধ করব না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আপাতত ছাড় দিচ্ছি। আশা করব যে আপনারাও আরেকটু স্ট্রংভাবে অ্যাকশন নেবেন, অ্যারেস্ট ওয়ারেন্ট যেগুলি ইস্যু হয়ে গেছে ওগুলোকে কার্যকর করা হবে, তাদেরকে কাঠগড়ে দাঁড়া করানো হবে। দেখেন, বাংলাদেশ নতুন বাংলাদেশ চলে এসেছে, তো আমরা অনেক আশা নিয়ে আছি, আমরা যারা যারা ভিকটিম আছি আমরা অনেক আশা নিয়ে আছি। আশা করি আপনারা আমাদেরকে, আমরা বলবো আশা হারাবেন না, ওটাই আপনাদের থেকে আমরা এটাই শুনতে চাচ্ছিলাম। আর শেষ পর্যায়ে একটা জিনিস বলতে চাই যে নূর ভাই অনেক কিছু বললো আজকে, কিন্তু আমাদের পক্ষ থেকে নূর ভাইকে কোনো সময় ধন্যবাদ জানানোর সুযোগ হয়নি, কারণ উনি এই কমিশন জয়েন করার আগ থেকে উনি কিন্তু লোনভাবে ফাইট করে এসেছে, একা লড়ছিলেন। এই জিনিসটার জন্য আমার মনে হয় যে ওনারকে ওই রেকগনিশনটা একসময় তো দেওয়া ওনাকে উচিত। দেশ ছাড়ার মতো অবস্থায় হয়ে গিয়েছিল, জি। দেশও ছেড়েছেন। আরমান, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি কিভাবে দেখছেন, ঠিক একই প্রশ্ন যা হুম্মামের কাছে রেখেছিলাম, যে আসলে বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করা উচিত কিনা এবং প্রশাসন সঠিকভাবে এগিয়ে যাচ্ছে কিনা। আমি একজন নিজেকে যখন আমি দেখলাম যে তরুণরা উলির সামনে দাঁড়াচ্ছেন, যাদেরকে ব্যাপারে আপনাদের কোনো আশা ছিল না যে এরা কিছু করবে, তারাই যখন পরিবর্তন ঘটালো, আমি আশাবাদী, নিজেকে আশাবাদী হিসেবে বিবেচনা করি। প্রথমত আমি এটা বলতে হবে যে আমি একজন ভিকটিম হিসেবে কৃতজ্ঞ প্রফেসর ইউনূস সাহেবের কাছে যে উনি গিয়েছেন সেই জায়গায়। আমি শুনেছি উনি অসুস্থ ফিল করেছিলেন, তারপর উনি গিয়েছেন। আমি ভিকটিম হিসেবে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই কাজটা করেছেন এবং অস্বীকার কোনো উপায় নেই, এটা প্রত্যেকতার মধ্যে উনি করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নূর খান লিটন এবং গুম কমিশনের নির্ভীক সদস্যবৃন্দ, যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এটা অস্বীকার তারা প্রকাশ্যে বলতে পারবে না, তারা অনেক ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, যেটা প্রকাশ্যে বলার সুযোগ নেই কিন্তু হচ্ছেন। আপনি একটু বলবেন, আপনি কি মনে করেন কি ধরনের প্রতিবন্ধকতা? এটা আসলে কিছু জিনিস আমার ইংলিশে বলি, হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস। এখানে স্বৈরাচার নাই, তাদের দোসররা শপথে বহাল আছেন। 15 বছরে নির্লজ্জ দলীয়করণ হয়েছে রাষ্ট্রের প্রতিটি যন্ত্রে। শুধু একজন লোক দেশ পেরিয়েছে, কিন্তু যারা এই কাজের দোসর, যারা এই স্বৈরাচারের তন্ত্রকে 16 বছর দীর্ঘায়িত করতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে, তারা সবাই শপথে বহাল। সুতরাং এটাই এই কথাটি যথেষ্ট বরঙ্কাজনক বাধাটা কোত্থেকে আসছে, দোসররা শপথে বহাল। আমি একটা কথা শুধু যোগ করতে চাই, সেটা হচ্ছে খুবই কয়েকদিন আগের ঘটনা, মাসখানিক বা এই টাইমের, অর্থাৎ অ্যারেস্ট ওয়ারেন্ট কার্যকরী নিয়ে একটা স্ক্রল চলে যায় টেলিভিশনে। পরবর্তীতে কিন্তু ওই যিনি স্ক্রলে বলেছিলেন অমুক জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কিন্তু অব্যাহতি দিতে হয়েছিল, যদিও তিনি আবার গতকাল বা পরশুদিন কাজে জয়েন করেছেন। সুতরাং স্বৈরাচারী যে মানসিকতা, এবং আপনি দেখেন এই যে আমরা 15 বছরের হিস্ট্রি টানছি, এই জায়গাগুলিতে যারা দায়িত্ব পালন করেছেন, যারা এই অকাম কুকাম করেছেন, তারা তো এখনো শপথে বহাল। কেউ রিটায়ারমেন্টে গেছেন, কিন্তু অধিকাংশই তো বহাল আছেন। তাহলে আগামী যার জন্য দেখেন এখনো কিন্তু আমরা বলতে পারবো না যে পূর্ণাঙ্গ চিত্র আমরা পেয়ে গেছি অভিযোগের। অনেকে এখনো অভিযোগ করছেন না, করেন নাই, ছাড়া তো পাইছি, অভিযোগ করে আবার ভবিষ্যতে বিপদে পড়ি কিনা। ফ্যাসিজমকে তো উৎখাত করতে পারিনি এখনো। বিচার তাহলে হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশের বর্তমান পরিস্থিতি যদি বহাল রাখা যায়, রাজনৈতিক সংস্কৃতি যদি ঠিক করা যায়, তাহলে এই বিচার বর্তমান পরিস্থিতি বহাল আছে, কিন্তু আমরা তো ধরতেই পারছি না যারা অপরাধী তাদের। আমি কিন্তু আশাবাদী এই কারণে, আপনি যদি গত এক সপ্তাহ খেয়াল করেন যে ইতিমধ্যে 1 সপ্তাহের মধ্যে বেশ কিছু গ্রেপ্তার কিন্তু সম্পন্ন হয়েছে এই ধরনের অপরাধের সাথে যুক্ত ব্যক্তিরা পুলিশের। আমি বিশ্বাস করি অন্য বাহিনীগুলির লোকেদেরকেও ওই বাহিনী গ্রেপ্তার করে ফেলবে, এটা আমি বিশ্বাস করি।
কারণ তাদের মানে তাদের ইমেজকে রক্ষা করার জন্য এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা, অন্য কোনো বিতর্কে না যেয়ে। কারণ আমি ভাই এই দেশের নাগরিক তো, আমিও আপনিও, আমারই ভাই ভাইস্তা আপনারা, আপনাদের ভাই ভাইস্তা আমরা, কেন অপরাধীর পক্ষ নেবেন? বরং এই অপরাধীদেরকে চিহ্নিত করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনারা সউদ্যোগে ব্যবস্থা নিলে আপনারাই ধন্যবাদ প্রাপ্ত হবেন। তা না হলে তো ডক্টর ইউনূসী সব ধন্যবাদ নেবে, কমিশন ধন্যবাদ নেবে। আরে বাবা, আপনারা ধন্যবাদ একটু নেন না। ফয়েজ আহমেদ, যে প্রোপাগান্ডা চলছে, আওয়ামী বয়ান যেভাবে আপনার মিথ্যা তথ্য ছড়াচ্ছে, সত্যকে এখনো খারিজ করে যাচ্ছে, কিভাবে ফেস করবেন আপনারা? এই মিথ্যা তথ্য নিয়ে আমি আরেকটু বলতে চাই। একটা চেয়ারের ঘূর্ণীয়মান অবস্থায় আমার বসা দেখেছেন, এটা নিয়ে ব্যাপক প্রচার হচ্ছে যে আমি নাটক করছি, চেয়ার তৈরি হয়েছে। এটি 2.5 মাস আগে, যেদিন 2.5 থেকে 3 মাস আগে, যেদিন আমরা র্যাব 2 CPC 3-তে যে গোডাউনের ভিতরে লুকানো অবস্থায় এটাকে বের করে আনেনি, সেই সময় আমি এই চেয়ারে বসছিলাম এবং চেয়ারটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু কথা বললে মানে পরীক্ষা করছিলাম। সেইটা গতকাল থেকে ফেসবুকে দেখলাম যে এইটা নিয়ে প্রচার হচ্ছে যে এইটা আগেই আমরা নাটক করে এটা উপস্থাপন করেছি। বিষয়টা মানে লজ্জাজনক। তাদেরও মনে রাখতে হবে, তাদেরও কোনো আত্মীয় স্বজন হয়তো এই ঘটনার শিকার হয়েছেন, তারা দলীয় স্বার্থে অথবা কোনো বাহিনীর সাথে এই অপপ্রচারটা চালাচ্ছে। নূর ভাই, আওয়ামী লীগের কোনো লজ্জা শরম নাই, ওই আশা নিয়ে আপনি থেকেন না। কিন্তু আপনারা কি করবেন ফয়েজ আহমেদ, আসলে কিভাবে মোকাবেলা করবেন? পার্টিকুলারলি আমরা তো অনেক ধরনের প্রোপাগান্ডা, অনেক ধরনের মিথ্যাচারের মোকাবেলা করছি। আমরা কোনো কোনো জায়গায় খুব ভালোভাবে সফল হচ্ছি, কিন্তু সব কিছুর সফলতার চেয়েও পার্টিকুলার এই গুমের বিষয়ে যারা এই প্রোপাগান্ডাটা করছেন, আমার অনুরোধ থাকবে যে আপনারা একটু বোঝার চেষ্টা করেন কি নিয়ে কথা বলছেন। এটা আপনার সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে, আপনার সন্তান বা আপনার বাবা মার সঙ্গে যদি হয়, আসলে আপনি নিতে পারবেন না। ফিরে আসছি হুমাম কাদের চৌধুরী আপনার কাছে। আপনার বাবা রাজনীতি করতেন, আপনিও রাজনীতিতে আছেন। আপনি নতুন বাংলাদেশ গড়ার জন্য কি মনে করেন যে কি করা উচিত, এবং বিএনপি আসলে সঠিক পথে আছে কিনা? আপনার দল সম্পর্কে একটু মন্তব্য শুনতে চাই। বিএনপি সঠিক পথে আছে কিনা এটার সিদ্ধান্ত জনগণ নেবেন, এটা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে। আমি মনে করি বিএনপি সঠিক পথে আছে, কারণ আমি খুব সেলফিশ একজন মানুষ। আমি আমার দল যেই সিদ্ধান্তটা অলরেডি নিয়েছে যে ইয়াঙ্গার জেনারেশনের উপরে ভরটা একটু বেশি দিচ্ছে, আমি যেহেতু নিজেকে এখনও ইয়াঙ্গার জেনারেশন হিসেবে মনে করি, দাড়ি পেকে গেছে তাও ইয়াঙ্গার জেনারেশন হিসেবে মনে করি, আমি মনে করি যে আশা করি আমরা যারা রেসপন্সিবিলিটি নিচ্ছি আমরা বাংলাদেশকে ঠিক পথে নিয়ে আসব। বর্তমানে আমরা আপাতত দেখছি, আমরা অপেক্ষা করছি, আমরা কোনো জায়গায় ইনস্টেবিলিটি থাকলে আমরা সাহায্য করতে চেষ্টা করছি, যেটা আমরা বারবার করে বলি ইউনূস সাহেবের সরকারকে আমরা ফেল হতে দিব না। অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আমার বিএনপি আর ইউনূস সাহেবের সরকারের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন করা অথবা একটা দূরত্ব ক্রিয়েট করা। আমরা মনে করি যে এটা ব্যর্থ হবে। এখানে আমাদের টার্গেট একই, আমরা চাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচন হবে শিগগিরই, আর ইউনূস সাহেব ওটা আমাদেরকে আস্থা দিয়েছে যে হবে ডিসেম্বর মাসের মধ্যে ইনশাআল্লাহ। এই সরকার যদি করতে পারে তাহলে তো ডেফিনেটলি সাধুবাদ পাবে। যদি না পারে এবং আপনারা নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন দেশ পরিচালনার, তাহলে গুম যাতে কখনো কোনো ব্যক্তি গুমের শিকার যাতে না হয়, এরকম ঘটনা যাতে না ঘটে, সেজন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন? বিএনপি কিন্তু অলরেডি একটা জিনিস আউটলাইন করে দিয়েছে। আমরা জুডিশিয়াল রিফর্মের বিষয়ে কিন্তু আমরা বেশ সিরিয়াসলি কথাবার্তা অলরেডি শুরু করে দিয়েছি। আপনি যদি বাংলাদেশের জুডিশিয়ারিকে শক্ত স্ট্রেংথেন করতে পারেন, তাহলে কিন্তু এইসব ধরনের গুম, খুন, এক্সট্রাজুডিশিয়াল কিলিংস এগুলো হওয়ার কিন্তু আর সম্ভাবনা খুবই কমে যায়। আর আশা করছি যে যেই আয়নাঘর অথবা যেই জেআইসিগুলোকে এই বর্তমান সরকার খুঁজে পাবে না, ওগুলোকে আমরা খুঁজে বের করব। এতটুকু আশা আপনি আমার থেকে রাখতে পারেন যে বিএনপির একজন সদস্য তো আছে যে এই জিনিসটাকে ছাড়বে না। মানুষকে আশা করতে পারে যে দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হবে। শাস্তি হবে, বিচার হবে, হয়তো একটু সময় লাগতে পারে। আমরা এখানে বারবার সবাই অস্থির হয়ে যাচ্ছে যে এখনই শাস্তি দিয়ে দিতে হবে, এখনই বিচার শেষ করতে দেখেন জাস্টিস হারিড যে জিনিসটা বলা হয়, আমরা তো ডিলে করছি না। যে জিনিসটার জন্য যে অ্যামাউন্ট অফ টাইম লাগে আমরা ওই অ্যামাউন্ট দিতে হবে। অপরাধীরা পালিয়ে যাক, এটাও তো কাম্য না। পালিয়ে কোথায় যাবে? পালিয়ে যাওয়ার তো জায়গা নেই। যেখানে যেখানে ওনারা
খুঁজে পেয়েছে। আমরা তো যতদূর জানি বর্তমানে দুটা শহরের মধ্যেই সবাই একসাথে জড়াজড়ি করে একসাথে থাকছে, দিল্লি অথবা কলকাতা। ওদেরও তো এক পর্যায়ে না এক পর্যায়ে ফেরত আসতে হবে, যখন আসবে তখন ধরে ফেলবো। তো আমার আসতে হবে নিশ্চিত হচ্ছেন কি করে? তাদের কাছে তো হাজার হাজার কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকা থাকতে সারা পারে, জীবন বিদেশে কিন্তু দেখেন অনেকজন, আমরা এখানে যারা যারা আছি অনেকজনই দেশের বাইরে অনেকদিন থাকতে হয়েছে। যত যাই বলেন না কেন, বাংলাদেশের মানুষ কিন্তু এক পর্যায়ে না এক পর্যায়ে বাংলাদেশে ফেরত আসতে চায়। নূর ভাই যদি চেত, উনি কিন্তু বিদেশেই ভালো চাকরি একটা নিয়ে থেকে যেতে পারতেন, কিন্তু নূর ভাইয়ের ডিসিশন ছিল যে না, উনি ওনার দেশে ফেরত আসবে, দেশের জন্য কিছু করবে। এই যারা পালিয়ে গেছে ওদেরও কিন্তু এখন আমি বিশ্বাস করি ওদেরও মন কাঁদে যে আহা, দেশে গেলে তো ভালোই হতো, এত টাকা লাগবে না, হয়তো 1000 কোটি টাকা না 500 কোটি টাকা চুরি করলেই হতো, দেশে থাকতে হয়তো পারতাম। ব্যারিস্টার আরমান, আপনাদের তো আপনার বাবার ব্যবসা প্রতিষ্ঠান তো সব আওয়ামী লীগ দখল করে ফেলেছিল, আপনাদের তো কিছুই ছিল না আমরা যতদূর জানি। ইসলামী ব্যাংক বা ইবনে সিনা, এটাকে এখন আপনারা ফিরে পেয়েছেন? প্রক্রিয়া আমি যতদূর শুনেছি যে সরকার থেকে ইসলামী ব্যাংকে একজন নতুন ডাইরেক্টরকে নিয়োগ করা হচ্ছেন। এই 15 বছরের জঞ্জাল পরিষ্কার করার সময় সাপেক্ষ কাজ। আমি যতটুকু শুনতে পেরেছি যে প্রক্রিয়া চলছে, তারা অনেক কিছুই কাগজে কলমে, তথাকথিত কাগজে কলমে করেছে। সুতরাং ওভারনাইট এটাকে চেঞ্জ করার সুযোগ, ওভারনাইট এখানে সুযোগ করার সুযোগ আইনি প্রক্রিয়ার মধ্যে যেটা হয়েছে ওরা করেছিল তখন রাষ্ট্রীয় প্রভাব খাটিয়ে, এটাকে আইনি প্রক্রিয়াকেই আবার এটাকে সঠিক করতে হবে। এই কাজ চলছে বলে আমি শুনেছি। এখনো পর্যন্ত ফিরে পাননি, আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা এমনটা শুনেছি যে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান জামাত কন্ট্রোল করবে, এটার আপনারা পারিবারিকভাবে কন্ট্রোল হয়তো করবেন না, বা এরকম একটা সিদ্ধান্ত হয়েছে? এইভাবে আমার ব্যক্তিগত কোনো নলেজ নেই, এরকম কিছু আপনি জানেন না। আচ্ছা, টেলিভিশনের কথা কি জানাবেন যে আপনাদের যে চ্যানেলটি ছিল দিগন্ত টিভি, এটা আসছে কিনা? আমি ওই পরিচালনা পর্ষদের সদস্য নই, তবে আমি যারা পরিচালনা পর্ষদে আছেন তাদের কাছে শুনেছি যে তারা কাজ করছেন এবং তারা খুবই আশাবাদী, খুবই অল্প সময়ে তারা আবার জনগণের কাছে তাদের টিভি চ্যানেলকে পেশ করতে পারবেন। হুমাম কাদের চৌধুরী, একই প্রশ্ন আপনার কাছে। আপনাদের চ্যানেলটা তো বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা কি আবার আসছে কিনা এবং আসলে কবে নাগাদ? চেষ্টা করছি। আপনি জানেন যে একটা চ্যানেলের জন্য যেই ধরনের ইকুইপমেন্ট লাগে, যেই ধরনের এক্সপেন্সেস আছে, 16 বছর অনেক কষ্টে ছিলাম। আপাতত নতুন বাংলাদেশটাকে এনজয় করছি, আস্তে আস্তে করে ব্যবসার দিকেও আগাবো। সত্যি কথা বলতে আমি নিজে ব্যবসার দিকে ওভাবে করে ইন্টারেস্টেড কোনো সময় ছিলাম না, আমি পলিটিক্স নিয়েই ব্যস্ত ছিলাম। এই প্রশ্নটা আমার ভাইয়ের জন্য। আমার ভাই চেষ্টা করছে। বাবার আসন থেকে নির্বাচন করতে চান? বাবার অনেকগুলি আসন ছিল, এখনো ডিসিশন নিচ্ছি যে কোন আসন থেকে ইনশাল্লাহ দাঁড়াবো। তবে ফাইনাল ডিসিশন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবই নিবে, তো ওনার উপরে ভরসা রাখছি। আরমানকে কি আমরা রাজনীতিতে পাবো? আমি একজন ছোট্ট উকিল, আমি বটতলার এক উকিল। আমি আমার বিচরণ ক্ষেত্র আইনাঙ্গন, সেখানে আমি থাকতে চাই। বাংলাদেশের মানুষের ভিতরে আইনি সচেতনতা বৃদ্ধি করতে চাই, বিশেষ করে নতুন প্রজন্ম যেন তাদের অধিকার সচেতন হয় এবং তারা যে জুলাই বিপ্লবে যেভাবে তারা অধিকারের জন্য রক্ত ঢেলেছেন, ভবিষ্যতের জন্য যত ছোট অধিকার লঙ্ঘন, আইন লঙ্ঘন হোক, তারা যেন আবার সোচ্চার হতে পারে, এই জন্য কাজ করতে চাই। অশেষ ধন্যবাদ। একেবারে সময় শেষ, খুব ছোট করে আমি শুনতে চাই নূর খান লিটন আপনার কাছ থেকে রিপোর্টটার জন্য পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন যেটা আপনারা জমা দেবেন, সেটার জন্য আমরা দেখছি 1 বছর সময় লাগছে। এটা নিয়ে একটু সমালোচনা আছে যে কেন এত দীর্ঘ সময় লাগছে। মনে হয় যে কমানো যাবে নাকি? আমাকে যদি মানবাধিকার কর্মী হিসাবে এই প্রশ্নটি করে থাকেন কমিশনের বাইরে, তাহলে আমি বলবো 1 বছর না, 2 বছরও না, আরো বেশি সময় লাগবে। আমি তো এই কাজটি 15 বছর ধরে করছি এবং আমি বুঝছি যে কাজটি কত বিস্তৃত। আমি কিন্তু এটা একেবারে প্রথম দিন রিপোর্ট জমা দেওয়ার সময় আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেছি, বিস্তৃত এবং অনেক ভিতরে ঢুকতে হবে এবং তাড়াহুড়া করার উপায় নাই। অনেক সময় কিন্তু মাছ শিকার করার ক্ষেত্রে আপনি খুব ধীরে ধীরে বড়শি টানেন, কথাটা মনে রেখেন, কারণ আপনাকে অনেক বড় মাছ শিকার করতে হচ্ছে। সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনি জাল বিস্তৃত করেছেন, সুতরাং টানতে হবে সেই হিসাবটা করে, এটা মনে রাখতে হবে। অনেকেই বলছে আরে ভাই এটা তো 2 মাসের কাজ না, 6 মাসের কাজ না, আর সরকারও প্রজ্ঞাপন দেন 3 মাস করে করে। আসলে বিষয়টা অনেক গভীরে এবং অনেক বিস্তৃত কাজ এবং এটা নির্ভর করছে অনেকের সহযোগিতার উপর। সহযোগিতার উপর, পরিবেশ, সময়, সবকিছু মিলিয়ে
আমরা আশা করছি যে সম্ভবত এই বছরের মধ্যেই আমরা দুটো রিপোর্ট দিব, আরেকটা ইন্টারিম রিপোর্ট দিব, তারপরে ফাইনাল রিপোর্ট দিব। ফয়েজ আহমেদ, একদম শেষ প্রশ্ন আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে বিচারের ব্যাপারে আপনাদের সরকার কতটুকু ডিটারমাইন্ড যে যারা অপরাধী তাদের ধরতেই হবে? সম্পূর্ণরূপে ডিটারমাইন্ড। বিচার নিয়ে সরকারের মধ্যে ন্যূনতম সংশয়, ন্যূনতম অনিশ্চয়তা, অস্পষ্টতা নেই। তবে যে কথাটি প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন, বিচার করতে গিয়ে যেন অবিচার না হয়ে যায়। আপনাকে একটা কথা পরিষ্কার বলি, আমরা শেখ হাসিনার মানবাধিকার বিষয়ে সচেতন। শেখ হাসিনার মানবাধিকার যদি লঙ্ঘন হয়, জুলাইয়ে যে এত মানুষ রক্ত দিল, সেই রক্তের সঙ্গে বেইমানি হবে, করা যাবে না। বিচার হোক সেই আশা আমরা করি। সবাইকে অশেষ ধন্যবাদ আবারও আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে।